যেমন ধরেন আমরা তো জামাতকে পাকিস্তানি ঘোষণা বলি, এই পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জামাত ছিল না, ছিল কে? শেখ মুজিবুর রহমান। অত বড় মাপের ছিল না তখন, কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন, যিনি পরে পাকিস্তানের বিরোধিতা করে আবার দেশ স্বাধীন করবার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জামাত কিন্তু পাকিস্তান আন্দোলনে ছিল না। আমাদের ইতিহাসে আমরা 80-র দশকে যদি দেখি, এরশাদের সেই অবৈধ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু জামাত গেছে, বিএনপি বা বামপন্থী দলগুলো যায়নি। সো জামাত জীবনে এরকম আমি চাইলে ভবিষ্যতে একটা এপিসোড হয়তো করতে পারি যে তাদের আসলে ভুলগুলো কি। সো আমি মনে করি যে জামাতের এরকম বহু ভুল আছে, এবং তারা ধর্মের কথা, ইসলামের কথা যতই বলুক না কেন, এমন কিছু কার্যক্রম তাদের আছে যেগুলো আসলে ধর্মের সঙ্গে যায় না বা মানুষ পছন্দ করে না, মানুষকে আহত করে, কষ্ট দেয়। আমাদের অনেক ভালো ভালো নেতৃত্ব আছে এবং তারা কথাবার্তা অত্যন্ত সজ্জন, সুজন, আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে। কিন্তু আমি বলবো যে জামাতের জন্য বাংলাদেশের জনগণের মনে ঢোকা, আস্থা অর্জন করা অনেক কঠিন। সো জামাত এরই রাজনীতি থাকবে, এবং এটা আওয়ামী লীগ বন্ধ করতে চেয়েছে, তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, এগুলো দিয়ে রাজনীতি আসলে বন্ধ করা যায় না, এই রাজনীতিটা থাকবে। কিন্তু জামাতের নেতাকর্মী সমর্থকদের এটা মাথায় রাখতে হবে, জামাতের রাজনীতিতে ভুল করবার ইতিহাস কিন্তু অনেক, জীবনের বহু পর্যায়ে তারা ভুল করেছে। এবং জামাতকে তার ৭১-এর ভূমিকার জন্য যতক্ষণ জামাত আওয়ামী লীগের মতো ক্ষমা না চাইবে, আওয়ামী লীগও যেটা চায়নি, ততক্ষণ পর্যন্ত আসলে তাদের ওই কালিমা মোচন করা অনেক কঠিন হয়ে যাবে। সরকারি যে সংবিধান সংশোধন করা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কমিশন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন হচ্ছে। সরকার আসলে সংবিধানের, এখন বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন আগে, সংসদ নির্বাচন পরে, কিন্তু মূল কথা হচ্ছে গণপরিষদ নির্বাচন করে হোক আর অধ্যাদেশ দিয়ে হোক, সরকার তার মতো করে সংবিধানটা পরিবর্তন করতে চাইবে। এবং এই বিষয়ে আমার ধারণা তারা মোটামুটিভাবে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছেছে, বা এই চেষ্টাটা তাদের মধ্যে প্রবল হবে। যদি না হয় সেটাও আসলে জনতার চাপে, রাজনৈতিক দলগুলোর চাপে না হতে পারে, কিন্তু লক্ষণ যেটা, যে সেই চাপ প্রয়োগ করবার মতো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্রিয়াশীল বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাদের মধ্যে নিজেদের মধ্যে ইতিমধ্যে নানা রকমের বিবাদ আছে, কিন্তু প্রধান যে শক্তি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে কোনো কারণেই হোক, তারা খানিকটা দ্বিধাগ্রস্ত। বিএনপির অনেক নেতৃত্ব আছেন স্ট্যান্ডিং কমিটিতে, যারা দীর্ঘদিন ধরে ইনঅ্যাক্টিভ। আমি মনে করি সেই ইনঅ্যাক্টিভ যারা একেবারেই কাজ করতে পারছেন না, শারীরিকভাবে অসুস্থ, তাদেরকে বাদ দিয়ে বিএনপি তার প্রেসিডেন্টকে পুনর্গঠন করতে পারে। কিন্তু মহাসচিব হিসেবে যতদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এবং বেগম খালেদা জিয়া যতদিন জীবিত আছেন, কিছুটা কথা বলতে পারেন, কিছুটা মুভ করতে পারেন, ততদিন পর্যন্ত এই দুজনকে এই দুটো পদে রাখা আমি মনে করি বিএনপির জন্য ভালো। এই কারণে যে এই দুজনের দেশব্যাপী এবং দেশের সীমানা ছাড়িয়ে একটা ইমেজ আছে, ইতিবাচক ভাবমূর্তি আছে। তাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু এর চাইতে বেটার অপশন বিএনপির নেই, এবং এটা করা বিএনপির জন্য উচিত হবে না। নির্বাচনটা একটা ভাবমূর্তির প্রশ্ন, অনেক কিছু নিয়ে জনগণের কাছে যেতে হবে। তার মধ্যে সেই জিয়ার ভূমিকা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা, বেগম খালেদা জিয়ার ইমেজ এবং মির্জা ফখরুল ইসলামের আলমগীরের ইমেজ নিতে হবে, এবং সেই সঙ্গে মিস্টার তারেক রহমানের দক্ষ এবং সাংগঠনিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ধরনের তরুণ এবং প্রবীণদের সঙ্গে তিনি যে যোগসূত্র তৈরি করতে পারবেন এবং তার যে সাংগঠনিক সক্ষমতা, সেটা অন্য কারণেই। তবে মিস্টার তারেক রহমানের জন্য আমার একটা পরামর্শ, অনেকে হয়তো বলতে পারেন আমি বিএনপিকে এত পরামর্শ দিচ্ছি কেন, অন্যদের নিয়ে আমি কিছুটা কথা বলবো, কিন্তু একজন অ্যানালিস্ট হিসেবে, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমি দেখি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। মিস্টার তারেক রহমানের যেটা, তিনি নিঃসন্দেহে এখন বিএনপির কার্যত প্র্যাকটিক্যাল দিক থেকে বিবেচনা করলে ১ নম্বর নেতা। আমি তাকে নিয়ে এর আগেও একাধিক ভিডিও করেছি এবং কথা বলেছি। আমি মনে করি যে তার সামনে ভবিষ্যৎ আমি দুটো দেখি। একটা ভবিষ্যৎ হচ্ছে তিনি বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন যেখান থেকে বাংলাদেশের পিছু হটবার সম্ভাবনা কম থাকবে। তিনি ইতিহাসের নাম লেখাবার মতো একটা রাজনৈতিক নেতৃত্বে পরিণত হতে পারেন, যদিও তাকে নিয়ে নানা রকমের প্রশ্ন, সংশয় এখন অনেকের মধ্যে আছে, দেশি বিদেশি অনেকের মধ্যে আছে। আরেকটা হচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশ আরো ডিজাস্টারাস সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারে, কারণ বাংলাদেশ এমন একটা অভঙ্গুর অবস্থায় আছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব দেয়া, একটা দলকে নেতৃত্ব দেয়া, একটা দেশকে নেতৃত্ব দেওয়া, সরকারের থেকে নেতৃত্ব দেওয়া অনেক কঠিন কাজ হবে, অনেক চ্যালেঞ্জিং। বাট আমি মনে করি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার শারীরিক, মানসিক সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, সাংগঠনিক, সেটা মিস্টার তারেক রহমানের আছে। তবে তাকে যেটা করতে হবে, আমরা জানি যে তিনি দল হিসেবে বিএনপিকে
একেবারে তৃণমূল পর্যায়েও যোগাযোগ করছেন, যেমনটা শেখ হাসিনা একেবারে প্রশাসনিক ওসি লেভেল পর্যন্ত থানার যোগাযোগ রাখতেন, একেবারে দরকার মনে করলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে যোগাযোগ রাখতেন, দরকার পড়লে তিনি কর্নেল মেজর লেভেলে যোগাযোগ রাখতেন। এটা আসলে ভালো নেতৃত্বের লক্ষণ নয়। তিনি থাকবেন সবার উপরে, সব বিতর্কের ঊর্ধ্বে, বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলে তাকে নিয়ে যেন কোনো আলোচনা সমালোচনা না হয়, এমন একটা নেতৃত্বের জায়গা থেকে দলটাকে মিস্টার রহমানকে পরিচালনা করতে হবে। এবং তার জন্য তার একটা ভালো প্রেসিডিয়াম দরকার। তার সেন্ট্রাল কমিটিটা আমি মনে করি পাল্লার একটু ছোট করে ফেলা বা অন্য কোনো নামে অন্য কোনো স্ট্রাকচার দাঁড় করানো, এদের নিয়ে 10-15-20 জনের একটা টিম থাকতে হবে তার, এবং যারা বেসিক্যালি সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষিত, পৃথিবীর খোঁজখবর রাখেন, ওয়েল কানেক্টেড, যাদের খুব ভালো নেটওয়ার্ক আছে এবং যাদের এক ধরনের কমান্ডিং ভয়েস থাকবে, অ্যাপ্রোচ থাকবে, এরকম লোকজন তার লাগবে এবং তাদেরকে দিয়ে তিনি আসলে কাজ করাবেন। এই যে দলের মধ্যে যারা সাংগঠনিক নেতৃত্বে থাকবেন, সাংগঠনিক সম্পাদক, মহাসচিব, প্রেসিডেন্ট মেম্বার, ভাইস চেয়ারম্যান, তাদেরকে তিনি সারা দেশের জন্য ব্যবহার করবেন। কিন্তু সব লেভেলে, আমি মনে করি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তিনি যদি মনোযোগ দেন, তাহলে বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের যে প্রয়োজন বিশ্ব পরিসরে, আমি তো মনে করি বাংলাদেশকে এশিয়ায় একটা সিগনিফিক্যান্ট প্লেয়ার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় এশিয়ার মধ্যেই বাংলাদেশকে আমরা নিয়ে যেতে পারি আগামী কয়েক বছরের মধ্যে। সাউথ এশিয়া তো বটেই, কিন্তু তার জন্য যে নেতা দরকার, সেই নেতাকে আসলে অনেক বেশি বহির্মুখী, অনেক বেশি বড় পরিসরে চিন্তা করবে। ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করলে তাকে হবে না। সো মিস্টার রহমানের জন্য আমার এটা পরামর্শ। এবং বিএনপির পলিটিক্সটাকে একটা মধ্যপন্থার রাজনীতিতে নিয়ে যেতে হবে, না সেন্টার লেফট, না সেন্টার রাইট, না এক্সট্রিম রাইট, না এক্সট্রিম লেফট, একেবারে মিডল গ্রাউন্ডের পলিটিক্সটা থেকে করতে হবে। আমার ধারণা যে বিএনপি সেটাই করতে চাইছে। বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখবে এবং ডেমোক্রেটিক ভ্যালুস, হিউম্যান রাইটস, রুল অফ ল, এই জায়গাগুলোতে জোর দেবে, এমন একটা পলিটিক্স বিএনপিকে আসলে করতে হবে। বিএনপির রাজনীতিটা আসলে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে এবং সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নেই, সেই জায়গায় বিএনপির থাকলে চলবে না। বাংলাদেশের স্বার্থ যেখানে, সেখানে তার সম্পর্কটা বাড়াতে হবে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যেখানে স্বার্থ নেই, মিনিমাম সম্পর্ক রেখে তারা চলবেন। এবং আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের যে রাজনীতি, সেটা থাকবে, এটা ভুললে আমাদের চলবে না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো একটা রাজনৈতিক দল, এটা আমাদের ভুললে চলবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নেতৃত্বে, ভালো লাগুক আমাদের না লাগুক, তারাই নেতৃত্বে ছিল। বাংলাদেশের অনেক গণতান্ত্রিক সংগ্রামও তারা নেতৃত্বে ছিল বা অন্যদের সঙ্গে ছিল। আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিটা থাকবে বাংলাদেশে, এবং যে কারণে আওয়ামী লীগও থাকবে। এখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার উপায় কি? একটাই উপায়, আগামী 1-2টা ইলেকশনে তারা আসবেন এরকমটি মনে করবার কোনো কারণেই। তাদের লম্বা সময় পাড়ি দিতে হবে। এর আগে যেমন তাদের 21 বছর অপেক্ষা করতে হয়েছিল, আমরা অনেক সময় তাদের গত 15 বছরের কার্যক্রম দেখে অনেকেই বলেছে, আওয়ামী লীগ নেতাদেরও বলেছে যে এরপর হয়তো 42 বছর লাগবে। আমি সেই ভবিষ্যৎ এক ধরনের রেটরিক, সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগের ইলেকশনে ক্যান্ডিডেট দেওয়াও খুব কঠিন হবে, ভালো ক্যান্ডিডেট খুঁজে পাওয়া। তবে আওয়ামী লীগের জন্য আমার পরামর্শ, যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে সরকারের থেকে, আওয়ামী লীগ বলতে আমি সব আওয়ামী লীগের নেতাকর্মীকে বোঝাচ্ছি না, তাদেরকে তাদের অনুতাপ, অনুশোচনা সেটা জনগণকে জানাতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা রাজনীতিতে আসবেন নিজেরা দোষ করেননি, তারাও তাদের কলিগদের জন্য সেই ক্ষমাটা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে চাইতে হবে। যারা অপরাধ করেছেন সুনির্দিষ্ট, তাদের বিচার হতে হবে। এবং আওয়ামী লীগের এক ধরনের পিউরিফিকেশন দরকার, সেটা করে, কারণ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েও ক্ষমতায় গিয়ে অনেক ভুল করেছে। একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল, 4টে সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছিল, এবং তারপরের ইতিহাস তো আমাদের জানাই। আর বাকি জুলাই আগস্টে যা হয়েছে বা 15 বছর আমাদের চোখের সামনে। কাজে আওয়ামী লীগকে ওগুলো করে ধীরে ধীরে আসলে রাজনীতিতে ফেরত আসবার চেষ্টা করতে হবে। দুটো জিনিস আওয়ামী লীগের দরকার হবে, সেটা হচ্ছে শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট দরকার হবে নতুন নেতৃত্বের। শেখ হাসিনা যদি মনে করেন যে তিনি খুব দ্রুত ব্যাক করবেন, বা কেউ যদি এই আশায় থাকেন, তিনি বা তার পরিবারের জন্য বাংলাদেশের রাজনীতি আমি কোনো সম্ভাবনা দেখি না রাজনীতি, এবং এটা অত্যন্ত দুরূহ ব্যাপার হবে। তবে যে কোনো কিছুই ঘটতে পারে, সেটা ঘটতেই পারে, সৃষ্টিকর্তা চাইলে ঘটতে পারে, পরিস্থিতি যে কোনো কারণে বদলে গেলে ঘটতে পারে, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় এটার আমি কোনো সম্ভাবনা দেখি না। আরেকটা জিনিস লাগবে, সেটা আমরা পছন্দ করি বা না করি, সেটা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে যেহেতু ভারতের একটা ঐতিহাসিক দীর্ঘকালের সম্পর্ক, নতুন নেতৃত্বের যারা সামনে আসবেন, ইন্ডিয়ান এক ধরনের ব্লেসিংস তাদের লাগবে। ইট ডাজন্ট মিন
যে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, জামাত, অন্য রাজনৈতিক দল আসলে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে না, ভারতের সম্পর্ক থাকবে। কিন্তু এটা আমাদের মানতে হবে ঐতিহাসিকভাবে এখান থেকে ভারতও বেরোতে পারবে না, আওয়ামী লীগও বেরোতে পারবে না। তাদের এক ধরনের সক্ষতা আছে এবং ইন্ডিয়ান ব্লেসিংটা তা লাগবে। হয়তো 20, 50, 100 বছর পরে এই সম্পর্কটা তাদের নাও থাকতে পারে, কিন্তু আজকে দিন পর্যন্ত দাঁড়িয়ে এটা। এই যে আওয়ামী লীগের ক্ষমা চাইবার প্রশ্ন বললাম না আমি, জামাতের প্রসঙ্গ আমার একই কথা। অনেকে মনে করছেন জামাত বোধহয় ক্ষমতায় চলে যাবে, আমি আগামী কয়েক বছরের মধ্যে সেই সম্ভাবনা দেখি না। অনেকে মনে করছেন জামাত বোধহয় বিরোধী দলে চলে আসবে, সেটাও আমার কাছে এত দ্রুত মনে হয় না। তবে এই কথা ঠিক, জামাত অত্যন্ত সংগঠিত রাজনৈতিক দল, তার একটা রাজনীতি আছে এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি দেশের প্রশাসনে, নিরাপত্তা বাহিনীতে হলো কিছু কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তাদের ফুটপ্রিন্টস বেশ স্ট্রং, এবং সোসাইটিতে, বিজনেস কমিউনিটিতে, এবং সেটা তারা শক্তিশালী করবার চেষ্টা করছে।